হ্যালো বন্ধুরা, আমি হারুন। এটা তোমাদের ইউটিউব চ্যানেল হারুন বায়োজন। আজকে আমি এই ভিডিওতে ক্লাস 11-এর চ্যাপ্টার 9 যে বায়োমলিকুল, যেটা অনেকের অনেক ধরনের সমস্যা এই চ্যাপ্টারের মধ্যে হয়, কারণ এটা হচ্ছে সম্পূর্ণ কেমিস্ট্রি রিলেটেড চ্যাপ্টার বলে অনেকে এই চ্যাপ্টার নিয়ে অনেক সমস্যায় ভোগে। তো বায়োমলিকুলস নিয়ে আমরা প্রথম ভিডিও বানাচ্ছি। এই বায়োমলিকুলের পরপর 3টে সিরিজ তৈরি হবে। ওকে, একটা বায়োমলিকুলসের পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এবং এর এক্সারসাইজ পার্টটা। তো আজকে আমরা এর পার্ট 1 শুরু করছি। তো চলো দেরি না করে আমরা শুরু করি। তো বায়োমলিকুলস বলতে বোঝাচ্ছে যে আমাদের জীবদেহ যে সমস্ত কম্পোজিশন দিয়ে তৈরি, যে সমস্ত কেমিক্যাল সাবস্টেন্স দিয়ে তৈরি, যেগুলো আমাদের বডিতে তৈরি হয় এবং যেগুলো বাইরে থেকে আসে, সেই কম্পোজিশনকে আমরা বলছি বায়োমলিকুলস। তো বায়োমলিকুলসের মধ্যে আমরা বেশিরভাগ এখানে যেটা পড়বো সেটা হচ্ছে কার্বোহাইড্রেট পড়বো, যেখানে সিম্পল সুগার, কমপ্লেক্স সুগার, তারপর ফ্যাটি অ্যাসিড পড়বো, তারপর আমরা কী পড়বো, তোমার প্রোটিন পড়বো, প্রোটিনের প্রাইমারি স্ট্রাকচার, সেকেন্ডারি স্ট্রাকচার, টার্সিয়ারি স্ট্রাকচার এবং কোয়াটারনারি স্ট্রাকচার। তারপর আমরা এনজাইমস, এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে আমরা এই চ্যাপ্টারের মধ্যে আলোচনা করব। তো চলো এমনভাবে আলোচনা করা যায় যাতে তোমরা নিট লেভেলের এক্সামের যত রকম কোয়েশ্চেন এখান থেকে আসে তা সব আমরা সলভ করতে পারি। তারপরে এর থিওরি সিরিজটা শেষ হলে আমি এর উপরে এমসিকিউ দেব। এর এমসিকিউ দেওয়ার পরে তবে চ্যাপ্টারের পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে আশা করি তোমাদের। তো চলো দেখা যাক। বলছে দেয়ার ইজ এ ওয়াইড ডাইভার্সিটি ইন লিভিং অর্গানিজম। এটা আমরা আগে জানি যে আমাদের চারপাশে কি রয়েছে, একটা বিশাল জীববৈচিত্র্য ছড়িয়ে রয়েছে। কোথায়? বায়োস্ফিয়ারে। বায়োস্ফিয়ার মানে এই আবহমণ্ডলে যে অঞ্চলে, অর্থাৎ পৃথিবীর যে আমাদের স্ট্র্যাটোস্ফিয়ার, ওজোনোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, লিথোস্ফিয়ার, এসব যে স্তরগুলো রয়েছে, যে অঞ্চলটাতে আমাদের জীবরা বসবাস করে তাকে বলা হচ্ছে বায়োস্ফিয়ার। Now a question that arises in our mind is, are all living organisms made of the same chemicals, that is elements and compounds? এরপরে আমাদের মাথায় কোয়েশ্চেন আছে, আমাদের হচ্ছে চারপাশে এত জীববৈচিত্র্য রয়েছে, তারপর আমাদের মাথায় এই কোয়েশ্চেনটা আসে যে এই সমস্ত জীববৈচিত্র্য কি একই রকম কেমিক্যাল কম্পাউন্ড দিয়ে তৈরি? এখানে কি একই রকম কেমিক্যাল কম্পাউন্ডস রয়েছে না আলাদা কিছু রয়েছে? প্রত্যেক জীবের মধ্যে আলাদা আলাদা কেমিক্যাল কম্পাউন্ডস রয়েছে। You have learned in chemistry how element analysis is performed. তোমরা সবাই জানো যে কেমিস্ট্রি অ্যানালাইসিস কীভাবে করতে হয়, যেটা আমরা রসায়নে পড়েছি। ইফ উই পারফর্ম সাচ অ্যান অ্যানালাইসিস অন প্ল্যান্ট টিস্যু, যদি তুমি সেরকম একটা প্ল্যান্ট টিস্যুকে নিয়ে তুমি সেরকম অ্যানালাইসিস করো, তবে প্ল্যান্ট টিস্যু or animal tissue or microbial paste, we obtain the list of elements like carbon, hydrogen, oxygen, several others and their respective content per unit mass of living tissue. এবার কেমিস্ট্রিতে যেভাবে রসায়নে যেভাবে এলিমেন্টগুলোকে আলোচনা করা হয়, এভাবে তুমি যদি অ্যানালাইসিস করো, সে প্ল্যান্ট সেল হোক বা অ্যানিমাল সেল হোক বা মাইক্রোবিয়াল পেস্ট হোক, তাহলে দেখতে পাবো যে সব ক্ষেত্রে আমরা কী পাচ্ছি, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং সেভারাল আদার্স কম্পোনেন্ট পাচ্ছি প্রত্যেক লিভিং মাসের ক্ষেত্রে বা লিভিং টিস্যুর ক্ষেত্রে। ইফ দ্য সেম অ্যানালাইসিস ইজ পারফর্মড অন এ পিস অফ আর্থ ক্রাস্ট অ্যাজ অ্যান এক্সাম্পল অফ নন লিভিং ম্যাটার, উই অবটেন দ্য সিমিলার লিস্ট। তাহলে আমরা লিভিং টিস্যুর ক্ষেত্রে যে সমস্ত জিনিস পেলাম, ওই একই পরীক্ষা যদি আমরা কার ক্ষেত্রে করি, পৃথিবীর যে মাটি বা শিলার মধ্যে শিলা রয়েছে, আর্থ ক্রাস্ট রয়েছে, সে আর্থ ক্রাস্টের মধ্যে অ্যানালাইসিস করা যায়, দেখতে পাওয়া যাবে যে দুই ক্ষেত্রে কিন্তু একই রকম একই রকম এলিমেন্টগুলো রয়েছে, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, সালফার, এইসব জিনিসগুলো রয়েছে। অর্থাৎ এখানে একটা জিনিস ক্লিয়ার হলো যে আমাদের এই পৃথিবীর আর্থ ক্রাস্ট এবং আমাদের বডিতে একই রকম এলিমেন্ট থাকে। কারণ দেখো, এলিমেন্টগুলো সবই তো রিসাইকেল হয়। কারণ যখন আমরা মারা যাই তখন আমাদেরকে মাটিতে ফেলে দেওয়া হয়, মাটিতে পুঁতে দেওয়া হয়। তো মাটিতে যখন পুঁতে দেওয়া হয় তো আমাদের বডিটা ডাইজেস্ট হয় কার দ্বারা, বা ডিকম্পোজ হয় কার দ্বারা, ব্যাকটেরিয়াম, ফাঙ্গাসের দ্বারা। এবং সে ডিকম্পোজ হয়ে সে সমস্ত এলিমেন্টসগুলো কার সঙ্গে মিশে যায়, মাটির সঙ্গে মিশে যায়,
প্ল্যান্ট আবার সেই এলিমেন্টগুলোকে আবার অ্যাবজর্ব করে, সেই প্ল্যান্টকে আমরা ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি ফুড হিসেবে গ্রহণ করি, সেরকম সেই এলিমেন্টগুলো আবার আমাদের শরীরে চলে আসে। এভাবে রিসাইকেল হচ্ছে বলে কি বোঝা যাচ্ছে যে এখানে আর্থ ক্রাস্টে যা এলিমেন্ট রয়েছে আমাদের বডিতে সেম একই রকম এলিমেন্ট রয়েছে, প্ল্যান্ট বডিতে একই রকম এলিমেন্ট রয়েছে, মাইক্রোবসের ক্ষেত্রে একই রকম এলিমেন্ট রয়েছে। তো হোয়াট আর দ্য ডিফারেন্স? তাহলে এলিমেন্ট তো একরকম রইলো, তাহলে পার্থক্য কেন? ওরা জড় হয়ে গেল, আমরা জীব হয়ে গেলাম। হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু লিস্ট? তাহলে এই যে প্ল্যান্ট এবং অ্যানিমাল বা লিভিং মাইক্রোবস বা তোমার আর্থ ক্রাস্ট, তাহলে এদের মধ্যে পার্থক্য কোথায়? বলছে ইন অ্যাবসোলিউটস ইন দ্য টার্মস নো সাচ ডিফারেন্স কুড বি মেড আউট। এরকমভাবে কোনো ডিফারেন্স এখানে পাওয়া যায় না। all the elements present in a sample of earth crust are also present in sample of living tissue. বলে সেরকম কোনো ডিফারেন্স পাওয়া যায় না। আর্থ ক্রাস্টের মধ্যে যে সমস্ত এলিমেন্ট পাওয়া যায় লিভিং টিস্যুর ক্ষেত্রেও সেই একই রকমের এলিমেন্ট আমরা পেয়ে থাকি। However, যদিও a closer examination reveals that relative abundance of carbon and hydrogen with respect to other element is higher in any living organism than earth crust. কিন্তু আরও ভালোভাবে অ্যানালাইসিস করে দেখা গেছে যে জীবের ক্ষেত্রে তোমার কার্বন এবং হাইড্রোজেনের অনুপাতটা বা পরিমাণটা অনেক বেশি থাকে আর্থ ক্রাস্টের তুলনায়। এলিমেন্ট সব সেম, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম এগুলো সব সেম রয়েছে, কিন্তু দেখা যাচ্ছে কার্বন এবং হাইড্রোজেন এই দুটো এলিমেন্টের পরিমাণটা কী হচ্ছে জীবের ক্ষেত্রে অর্থাৎ কোষের ক্ষেত্রে, লিভিং টিস্যুর ক্ষেত্রে অনেক বেশি থাকছে আর্থ ক্রাস্টের তুলনায়। হাউ টু অ্যানালাইসিস কেমিক্যাল কম্পোজিশন? এই কেমিক্যাল কম্পোজিশনগুলোকে তুমি কিভাবে অ্যানালাইসিস করবে? বলছে উই ক্যান কন্টিনিউ আস্কিং ইন দ্য সেম ওয়ে। একইভাবে আমরা কী করবো, জিনিসগুলোকে বলবো হোয়াট টাইপ অফ অর্গানিক কম্পাউন্ডস আর ফাউন্ড ইন লিভিং অর্গানিজম। তাহলে কী ধরনের কেমিক্যাল কম্পাউন্ড আমাদের লিভিং অর্গানিজমের মধ্যে পাওয়া যায়। তারা বলছে কি how does one go about finding the answer? কিভাবে আমরা এই উত্তর খুঁজে পাই? To get the answer one has to perform a chemical analysis. অর্থাৎ আমাদের লিভিং অর্গানিজমের মধ্যে কীরকম কেমিক্যাল কম্পাউন্ড পাওয়া যাচ্ছে এর অ্যান্সার খোঁজার জন্য কি করতে হবে? দেখো বলছে উই ক্যান টেক, আমরা কি করলাম, any living tissue, vegetable or piece of liver etc. and grinder it in trichloroacetic acid ClCCAH using a mortar and pestle. তাহলে আমরা কেমিক্যাল অ্যানালাইসিসটা কীভাবে করছি দেখো, প্রথমে একটা লিভ নিলাম বা হয়তো কোনো লিভার মাসেল বা কোনো একটা মাংস নিলাম, ঠিক আছে? নেওয়ার পর সেটাকে এক্সট্রা বাফার সলিউশন ওর সঙ্গে তোমার কী দিলাম, ট্রাইক্লোরোঅ্যাসিটিক অ্যাসিড দিয়ে সেটা গ্রিন করলাম এই যে মর্টার অ্যান্ড পেস্টেল গ্রিন করলাম। তারপর বলছে কি উই অবটেন থিক স্লারি, তারপর কী করলাম, সেটাকে যখন গ্রিন্ডিং করলাম, মর্টার পেস্টেল গ্রিন করলাম, গুঁড়িয়ে দিলাম, পিষে নিলাম যখন, তখন দেখা গেল ওর মধ্যে যে একটা থিক স্লারি পাওয়া গেল, এই যেটাকে বলে থিক স্লারি পাওয়া গেল। যদি উই ওয়ার to strain this through a closed cheesecloth or cotton, we would obtain 2 fraction. তাহলে এবার যে থিক স্লারিটা পাওয়া গেল, একে যদি আমরা কি করি, কোনো কটন ব্লেন্ড দ্বারা অর্থাৎ চিজক্লথ পাতলা যে কাপড় দ্বারা বা কটন দ্বারা যদি আমরা সেটা কি করি, ফিল্টার করি, তাহলে 2 রকম জিনিস পাওয়া যাবে। 2 fraction পাওয়া গেল, one called a filtered or more technically the acid soluble pool and the second the retented or acid insoluble fraction. তাহলে এখান থেকে যে জিনিসটা পাওয়া যাচ্ছে আমাদের, দেখো লিভিং টিস্যুকে গ্রিন করা হলো ট্রাইক্লোরোঅ্যাসিটিক অ্যাসিডের দ্বারা, থিক স্লারি পাওয়া গেল, একে স্ট্রেন উইথ চিজ ক্লথ দ্বারা স্ট্রেন করা হলো, দুটো ফ্র্যাকশন পাওয়া যাবে, একটা হচ্ছে ফিল্টার্ড অর অ্যাসিড সলিউবল, একটা রিটেন্টেড অ্যাসিড ইনসলিউবল ফ্র্যাকশন অর পিলেট। তাহলে দুটো জিনিস পাওয়া যাবে, একটা হচ্ছে জিনিস সেটা অ্যাসিড সলিউবল হয়ে যাবে, একটা জিনিস যেটা অ্যাসিড ইনসলিউবল হবে, দুটো জিনিস আমরা পেলাম। সায়েন্টিস্ট হ্যাভ ফাউন্ড থাউজেন্ড অফ অর্গানিক কম্পাউন্ডস ইন অ্যাসিড সলিউবল পুল। তাহলে এই যে অ্যাসিড সলিউবল পুল রয়েছে, এখানে থাউজেন্ড অফ কেমিক্যাল কম্পাউন্ড পাওয়া যাচ্ছে, কেমিক্যাল
কম্পাউন্ড পাওয়া গেল। তাহলে কি করা হলো, প্রথমে যে কোনো একটা লিভিং টিস্যুকে নিয়ে আসা হলো, তারপর তাকে ভালো করে ওয়াশ করার পর মর্টার পেস্টে গ্রিন্ড করা হলো, গ্রিন্ড করার পর তাকে ফিল্টার করা হলো চিজ ক্লথ বা কটন দিয়ে। যে থিক স্লারিটা পাওয়া গেল সেই থিক স্লারিটাকে স্টেন করা হলো এবং দুটো ফ্র্যাকশন পাওয়া গেল, একটা হচ্ছে অ্যাসিড সলিউবল, একটা হচ্ছে অ্যাসিড ইনসলিউবল। তো অ্যাসিড সলিউবল যে পার্টটা পাওয়া গেল সেখানে 1000 অফ কেমিক্যালস প্রেজেন্ট রয়েছে। এবার যে অ্যাসিড সলিউবল পার্টটা রয়েছে সেখানে কী কী রয়েছে, অ্যামাইনো অ্যাসিড রয়েছে, সিম্পল সুগার রয়েছে, নিউক্লিওটাইডস রয়েছে। এবার ম্যাক্রোমলিকুলস অ্যাসিড ইনসলিউবল ফ্র্যাকশনটা যে রয়েছে তার মধ্যে পলিস্যাকারাইড, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড এবং লিপিড পাওয়া গেল এবং আরও অন্যান্য কেমিক্যালস পাওয়া যায়। এবার এখানে বলছে ইন হায়ার ক্লাসেস ইউ উইল লার্ন অ্যাবাউট হাউ টু অ্যানালাইজ এ লিভিং টিস্যু স্যাম্পল অ্যান্ড আইডেন্টিফাই পার্টিকুলার অর্গানিক কম্পাউন্ডস। তুমি উঁচু ক্লাসে দেখেছো যে কীভাবে হায়ার লেভেল লার্নিংয়ে দেখেছো কীভাবে সুন্দর কেমিক্যাল লিভিং টিস্যুগুলোকে স্যাম্পল হিসেবে নেওয়া হয় এবং তাকে আইডেন্টিফাই করা হয় তার বিভিন্ন কেমিক্যাল সাবস্টেন্স কম্পাউন্ডকে। বলে ইট উইল সাফিশ মানে পর্যাপ্ত, সাফিশ টু সে here that one extracts the compounds then subjected the extract to various separation techniques till one had separated a compound from all other compounds. তারা কি করে, এই যে আমাদের থিক স্লারি তৈরি হলো, এরকম স্লারি তৈরি হওয়ার পর তাকে সেন্ট্রিফিউজ করতে দেওয়া হয়, সেন্ট্রিফিউজ করা হয় এবং সেখানে কি ততক্ষণ পর্যন্ত সেন্ট্রিফিউজ করতে থাকা হয় তখন না একটা কম্পাউন্ড অন্য কম্পাউন্ড থেকে আলাদা হয়ে যায়। ইন আদার ওয়ার্ডস অন আইসোলেট অ্যান্ড পিউরিফাইড এ কম্পাউন্ড, যতক্ষণ না একটা কম্পাউন্ড আলাদা হয়ে যাচ্ছে এবং তাকে পিউরিফাই করা হচ্ছে। অ্যানালাইটিক্যাল টেকনিক্স হোয়েন অ্যাপ্লাইড টু দ্য কম্পাউন্ডস গিভ আস অ্যান আইডিয়া অফ দ্য মলিকুলার ফর্মুলা অ্যান্ড দ্য প্রবাবল স্ট্রাকচার অফ দ্য কম্পাউন্ড। যখন এইভাবে আমরা একটা কেমিক্যাল কম্পাউন্ডকে সম্পূর্ণ আলাদা করতে পারি তখন সেখানে কি হয়, তার স্ট্রাকচার এবং তার মলিকুলার ফর্মুলা আমরা ধীরে ধীরে জানতে পারি। All the carbon compounds that we get from living tissue can be called biomolecules. তাহলে যেহেতু আমাদের বায়োমলিকুলস সবচেয়ে বেশি কী পাওয়া গেল, কার্বন কম্পাউন্ড পাওয়া গেল। তো এই যে কার্বন কম্পাউন্ডগুলো রয়েছে সেই কার্বন কম্পাউন্ডগুলোকে আমরা কি বলছি, বায়োমলিকুলস। কার্বন কম্পাউন্ডগুলোকে আমরা বলছি বায়োমলিকুলস। However, যদিও living organisms have also got inorganic elements and compounds in them, যদিও কি হচ্ছে যে লিভিং অর্গানিজমের মধ্যে কি রয়েছে শুধুমাত্র অর্গানিক কম্পাউন্ড বা কার্বন কম্পাউন্ড নেই, সেখানে অনেক ইনঅর্গানিক কম্পাউন্ডও সেখানে প্রেজেন্ট রয়েছে। হাউ ডু উই নো দিস, আমরা কীভাবে জানবো? এ স্লাইটলি ডিফারেন্ট বাট ডিস্ট্রাকটিভ এক্সপেরিমেন্ট দ্যাট হ্যাজ টু ডান, এর জন্য কিছু পৃথক একটা এক্সপেরিমেন্ট করতে হবে। One waves a small amount of living tissue, says a leaf or liver, and this called wet wave and dried. তাহলে বলছি এখানে আমরা কি ওখানে কি করলাম, মর্টার পেস্টেল দিয়ে পেস্ট করলাম, থিক স্লারি তৈরি করলাম, তারপর সেখানে অ্যাসিড সলিউবল অ্যাসিড ইনসলিউবল পাওয়া গেল। এবার এই ক্ষেত্রে আমরা কি করছি, প্রথমে একটা লিফকে নেওয়া হলো, লিফটাকে প্রথমে একটা ধরে নাও লিফকে নেওয়া হলো, এই লিফটাকে প্রথমে তারপরে ড্রাই করা হলো, তারপরে ড্রাইড, সেটাকে ড্রাই করা হয়, কারণ ড্রাই করে ওর মধ্যে যে জলটা রয়েছে সেই জলটা পুরোপুরি বের করা, শুকিয়ে দেওয়া হল, তাকে একটা 75 ডিগ্রি টেম্পারেচারে তাকে 2 days রেখে দিলে সেটা একবার পুরো কমপ্লিটলি ড্রাই ওয়েট হয়ে যাবে। অল দ্য ওয়াটার ইভাপোরেট, দ্য রিমেনিং ম্যাটেরিয়াল গিভস ড্রাই ওয়েট হলো। নাও ইফ দ্য টিস্যুজ ইজ ফুললি বার্নড, তারপর কী করা হলো, সেটাকে বার্ন করা হলো, পুড়িয়ে দেওয়া হলো, মানে একটা লিভিং টিস্যু নেওয়া হলো, তারপর তাকে ড্রাই করা হলো, তারপর ড্রাই করলে কী হলো, অল দ্য ওয়াটার ইভাপোরেট হলো। এটা ড্রাই কীভাবে করবে, তুমি 75 ডিগ্রি সেন্টিগ্রেডে তাকে রেখে দাও, 2 days রেখে দাও, সে সম্পূর্ণ ড্রাই হয়ে যাবে। তা অল ওয়াটার ইভাপোরেট, সমস্ত জল কীভাবে বাষ্পীত চলে গেল, দ্য রিমেনিং মেটেরিয়াল গিভ ড্রাই ওয়েটস, ওটা ড্রাই করলো, তারপর বার্ন দ্য টিস্যু, তারপর সেই পাতাটাকে আগুনে জ্বালিয়ে দাও। আগুনে পোড়ার ফলে অল দ্য কার্বন কম্পাউন্ডস আর অক্সিডাইজ টু গ্যাসেস ফ্রম CO2 ওয়াটার ভ্যাপর অ্যান্ড রিমুভ। তাহলে ওখানে যে কার্বন কম্পাউন্ড যেগুলো তোমার অর্গানিক মেটেরিয়ালের, যেগুলো তোমার জীবের
প্রধান উপাদান, টিস্যুর প্রধান উপাদান কার্বন কম্পাউন্ড, সেগুলো তোমার গ্যাস আকারে বা তোমার জলের আকারে ইভাপোরেট হয়ে যাবে, এবং বাকি যেটা পড়ে থাকবে রিমেইনিং কল অ্যাশ, এবং যেটা বাকি পড়ে থাকলো অ্যাশ বা ছাই। সেই ছাইয়ের মধ্যে আমরা কি পাবো? ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফেট, ফসফেট এবং আরও অন্যান্য সাবস্টেন্সগুলো পাবো। অল দ্য কার্বন কম্পাউন্ডস are oxidized to gases from CO2, water vapor, and are removed. What is remaining is called ash. This ash contains inorganic elements like calcium, magnesium, etc. Inorganic compounds like sulfate, phosphate, etc. are also seen in the acid soluble fraction. তাহলে এখানে যে অ্যাশটা পেলাম, সেই অ্যাশের মধ্যে যখন কেমিক্যাল অ্যানালাইসিস করছি তখন ইনঅর্গানিক কম্পাউন্ড, সালফেট, ফসফেট ইত্যাদি আমরা পেলাম। দেয়ারপর এলিমেন্টস অ্যানালাইসিস গিভস কেমিক্যাল কম্পোজিশন অফ লিভিং টিস্যু ইন দ্য ফর্ম অফ হাইড্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, কার্বন এই হিসেবে পাওয়া গেল। হোয়াইল অ্যানালাইসিস ফর কম্পাউন্ড গিভস অ্যান আইডিয়া, এই যে অ্যানালাইসিস করা সেটা আমাদের কি আইডিয়া দিল? দ্য কাইন্ড অফ অর্গানিক অ্যান্ড ইনঅর্গানিক কনস্টিটিউয়েন্ট, বিভিন্ন ধরনের যে জীবদের যে বিভিন্ন অর্গানিক এবং ইনঅর্গানিক সাবস্টেন্সগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমাদের ধারণা দিল। প্রেজেন্ট ইন লিভিং টিস্যু, ফ্রম এ কেমিস্ট্রি পয়েন্ট অফ ভিউ ওয়ান ক্যান আইডেন্টিফাই functional groups like aldehyde, ketones, aromatic compounds, etc. But from biological point of view, we shall classify them into amino acid, nucleotide, base and fatty. বলছি যে যদি কেমিস্ট্রি যে অ্যানালাইসিসগুলো করা হলো, কেমিস্ট্রির পয়েন্ট অফ ভিউ থেকে দেখা যায়, তো সেখানে প্রত্যেকটা এলিমেন্টসের কি ফাংশনাল গ্রুপগুলো বিশেষ করে যেমন কিটোন, অ্যালডিহাইড, অ্যারোমেটিক কম্পাউন্ড আইডেন্টিফাই করা যাচ্ছে। কিন্তু বায়োলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে সে অ্যালডিহাইড, কিটোন বা তোমার অ্যারোমেটিক কম্পাউন্ডগুলোকে বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড হিসেবে বা নিউক্লিওটাইড হিসেবে এবং ফ্যাটি অ্যাসিড হিসেবে আইডেন্টিফাই করি। তাহলে এখানে দুটো জিনিস ক্লিয়ার হলো যে অর্গানিজমের মধ্যে দুই রকম যে অর্গানিক, পৃথিবীর যত লিভিং টিস্যু রয়েছে, সে প্ল্যান্টস হোক, অ্যানিমালস হোক বা মাইক্রোবিয়াল টিস্যু হোক এবং আর্থ ক্রাস্ট হোক, পৃথিবীর যে শিলা বা মাটি, সবার মধ্যে কিন্তু কেমিক্যাল কম্পাউন্ড বা কেমিক্যাল কম্পোজিশন সবার ক্ষেত্রে একই রকম রয়েছে। অর্থাৎ এখানে সবার ক্ষেত্রে একই জিনিসই পাওয়া যায়, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম এইসব জিনিসগুলো পাওয়া যাচ্ছে। তো দেখা যাচ্ছে জীবের ক্ষেত্রে কী হচ্ছে, কার্বন, হাইড্রোজেন যুক্ত এলিমেন্টসের পরিমাণটা বেশি পরিমাণে থাকছে। যে কেমিক্যাল অ্যানালাইসিস যদি করা যায় তাহলে কি করছে যে বিশেষ করে অর্গানিক কম্পাউন্ডগুলো, তাহলে আমরা কী করবো, একটা লিভিং টিস্যু নেব, তাকে মর্টার পেস্টে ভালো করে পেস্ট করব, করার পর যে থিক স্লারি পাওয়া যাবে, সেই থিক স্লারিকে যদি কেমিক্যাল অ্যানালাইসিস করা যায় তো বিভিন্ন ধরনের অর্গানিক এলিমেন্টসগুলো আমরা পেয়ে যাচ্ছি কোষের মধ্যে। এবার অন্যভাবে যদি তোমার ইনঅর্গানিক সাবস্টেন্সগুলো বের করতে হয়, তাহলে একটা লিভিং টিস্যু নেওয়া হলো, তাকে সম্পূর্ণভাবে ড্রাই করা হলো, তারপর তাকে কী করা হলো, পুড়িয়ে দেওয়া হলো। পুরার ফলে যে অর্গানিক এলিমেন্টগুলো ছিল কার্বন বেসড, সেগুলো কী হলো, মানে গ্যাস আকারে বা তোমার জলীয় বাষ্প আকারে বাষ্পীভূত হয়ে গেল, এবং যেগুলো পড়ে থাকলো সেগুলো হচ্ছে ছাই বা অ্যাশ। এই অ্যাশের মধ্যে আমরা ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফেট, ফসফেট ইত্যাদি পেয়ে যাচ্ছি। এবার দেখা যাচ্ছে যে এই সমস্ত কেমিক্যাল অ্যানালাইসিস করে যারা কেমিস্ট বলতে যারা রসায়নবিদ, তারা কী আইডেন্টিফাই করে, বিভিন্ন ফাংশনাল গ্রুপকে আইডেন্টিফাই করে। কিন্তু ওই একই জায়গায় বায়োলজিস্টরা কী করে, সেটাকে ভাগ করে অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন, নিউক্লিওটাইড, ফ্যাটি অ্যাসিড, কার্বোহাইড্রেট ইত্যাদি হিসেবে ভাগ করে দেয়। তো দেখো এ কম্প্যারিজন অফ এলিমেন্টস প্রেজেন্ট নন লিভিং এবং লিভিং। দেখো নন লিভিং মধ্যে কী রয়েছে, কী রয়েছে, আর্থ ক্রাস্টের মধ্যে কী রয়েছে, আর হিউম্যান বডির মধ্যে কী রয়েছে। একই জিনিস, হাইড্রোজেন, কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সিলিকা সবগুলো এতেও রয়েছে, মানে আর্থ ক্রাস্টে রয়েছে, হিউম্যান বডিতে রয়েছে। কিন্তু তাদের কী পার্থক্য রয়েছে, কনসেন্ট্রেশনটা পার্থক্য রয়েছে। যেমন হাইড্রোজেন দেখো 0.4 তোমার হচ্ছে কি % রয়েছে, কিন্তু সেখানে মানুষের শরীরে কত 0.5 রয়েছে, হাইড্রোজেনের পরিমাণটা মানুষের শরীরে কম। কিন্তু কার্বন দেখো 0.03 রয়েছে, যেখানে হিউম্যান বডিতে 18.5 রয়েছে, অর্থাৎ অনেক হাই। আবার দেখো অক্সিজেনের পরিমাণটা 46% রয়েছে, আর্থ ক্রাস্টে মানুষের হিউম্যান বডিতে 65% রয়েছে, ওটা অনেকটা হাই রয়েছে। নাইট্রোজেন যেমন আর্থ ক্রাস্টের মধ্যে খুব লিটিল অ্যামাউন্টে থাকে, যেখানে 3.3% তোমার হচ্ছে হিউম্যান বডিতে। তারপর নাইট্রোজেন, সালফারের কথা পাবো খুব অল্প পরিমাণে থাকছে তোমার আর্থ ক্রাস্টে, যেখানে 0.3% থাকছে হিউম্যান বডিতে। সোডিয়ামের পরিমাণটা 2.8%, আর্থ ক্রাস্টে অনেক বেশি থাকছে, কম পরিমাণে থাকছে কোথায়,
এর বডিতে, কি বলছে হিউম্যান বডিতে। তারপর ক্যালসিয়াম দেখো 3.6 1.5, ক্যালসিয়ামটা বেশি পরিমাণে থাকছে কোথায় শিলার মধ্যে। ম্যাগনেসিয়াম 2.1 0.1, সিলিকন 27%, কিন্তু এখানে নেগলিজিবল পরিমাণে থাকছে। আবার এ লিস্ট অফ রিপ্রেজেন্টেটিভ ইনঅর্গানিক কনস্টিটিউয়েন্ট অফ লিভিং টিস্যু, তো লিভিং টিস্যুতে কী রয়েছে ইনঅর্গানিক সাবস্ট্যান্স, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ওয়াটার কম্পাউন্ডস, সোডিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম কার্বনেট, ফসফেট, সালফেট ইত্যাদি তোমার অর্গানিক ইনঅর্গানিক কম্পাউন্ডগুলো তোমার আমাদের অ্যানিমাল বডিতে পাওয়া যায়। এবার এখানে দেখো আমরা বলতে চাইছি কি অ্যামাইনো অ্যাসিডস, তাহলে আমরা পড়ছি অ্যামাইনো অ্যাসিডস আর অর্গানিক কম্পাউন্ডস containing an amino group and an acid group as a substituent of the same carbon, that is alpha carbon। তাহলে অ্যামাইনো অ্যাসিডের মধ্যে কি দেখতে পাচ্ছি, দেখো একটা আলফা কার্বন থাকছে, এসে মানে একটা আলফা কার্বন থাকছে এবং সেই আলফা কার্বনের সঙ্গে অ্যামাইনো গ্রুপ এবং অ্যাসিড গ্রুপ যুক্ত থাকছে। কিভাবে দেখো, এটা ধরুন একটা কার্বন, এই কার্বনের মধ্যে তোমার NH3+ থাকছে এবং COO- থাকছে এবং একটা ফাংশনাল গ্রুপ R থাকছে। এবার এই যে কার্বন, এই কার্বনটাকে আলফা কার্বন বলছে, আলফা কার্বন। এবং আলফা কার্বনের সাথে একটা অ্যামাইনো গ্রুপ থাকলো, একটা অ্যাসিড গ্রুপ থাকলো, এই জন্য একে নাম বলা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। এবং এইটুকু গঠন কি হচ্ছে, সমস্ত 20খানা অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে একই হচ্ছে, শুধুমাত্র এই যে ফাংশনাল গ্রুপটা রয়েছে সেটা প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে পরিবর্তন ঘটে। তাহলে তাকে বলছে alpha carbon, hence they are called alpha amino acid. They are substitute of methane, মিথেনের সাবস্টিটিউট হিসেবে কাজ করে। ওকে, মিথেন কি সংকেত, মিথেন সংকেত হচ্ছে CH4, মানে কি একটা কার্বন তার 4টে হাত থাকে, 4টে হাতে 4টে হাইড্রোজেন থাকে, এটা হচ্ছে মিথেনের সংকেত। এখানে কি হচ্ছে, জাস্ট হাইড্রোজেনগুলো রিপ্লেস হচ্ছে অন্য এলিমেন্ট দ্বারা, একটা হাইড্রোজেন অ্যামাইনো গ্রুপ দ্বারা, একটা তোমার হচ্ছে কি কার্বক্সিল গ্রুপ দ্বারা, এবং একটা নর্মাল হাইড্রোজেন থেকে যায়, আর একটা হাইড্রোজেন তোমার ফাংশনাল গ্রুপ দ্বারা রিপ্লেসড হচ্ছে, ওই জন্য বলছে সাবস্টিটিউটেড মিথেন্স। দেয়ার আর 4 সাবস্টিটিউয়েন্ট গ্রুপ অকুপাইং 4 ভ্যালেন্সি পজিশন। তাহলে কার্বনের যে টেট্রা পাইরোল রিং থাকে, টেট্রা রিংটা কি করছে, তোমার নট টেট্রা পাইরোল রিং, যে টেট্রা ভ্যালেন্সি থাকছে, সেখানে 4টে হাতে 4টা বিভিন্ন কম্পাউন্ড এখানে যুক্ত হচ্ছে। দিস আর হাইড্রোজেন, তার এই যে এখানের উপরে হাইড্রোজেন রয়েছে, তারপর কার্বক্সিল গ্রুপ রয়েছে, এবং রয়েছে অ্যামাইনো গ্রুপ, এখানে একটা অ্যামাইনো গ্রুপও রয়েছে, অ্যান্ড ভ্যারিয়েবল গ্রুপ ডিজাইন অ্যাজ আর গ্রুপ। এই যে আর গ্রুপটা হচ্ছে ভ্যারিয়েবল, সমস্ত অ্যামাইনো অ্যাসিডের আর গ্রুপটা পরিবর্তন হয়। বেসড অন দ্য নেচার অফ আর গ্রুপ দেয়ার আর মেনি অ্যামাইনো অ্যাসিড। এখানে এই আর গ্রুপটার উপর ভিত্তি করে আমাদের 20 ডিফারেন্ট টাইপ অফ অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়। কোনটা অ্যাসিড সলিবল, কোনটা ইনসলিবল, কোনটা হচ্ছে আবার অ্যারোমেটিক, কোনটা হচ্ছে অ্যাসিডিক, কোনটা বেসিক টাইপের। However, these which occur in proteins are only 20 types. তার যে প্রোটিনের মধ্যে যে অ্যামাইনো অ্যাসিডগুলো পাওয়া যাচ্ছে সেগুলো কত 20 ধরনের হয়। The R group in these proteinaceous amino acid could be a hydrogen. The R গ্রুপটা কি হচ্ছে, যেমন গ্লাইসিনের ক্ষেত্রে, তুমি যদি গ্লাইসিন পড়ো, তো গ্লাইসিনের ক্ষেত্রে কী পাবে, একটা অ্যামাইনো গ্রুপ পাবে, একটা কার্বক্সিল গ্রুপ পাবে, একটা হাইড্রোজেন গ্রুপ পাবে, আরেকটা হাইড্রোজেন গ্রুপ পাবে। কার ক্ষেত্রে, এটা শুধু গ্লাইসিনের ক্ষেত্রে পাওয়া যায়। গ্লাইসিন হচ্ছে তোমার স্টিরিও আইসোমেরিক্যালি ইনঅ্যাক্টিভ গ্লাইসিন। ওকে, আর সবচেয়ে সিম্পল অ্যামাইনো অ্যাসিড, যার এখানে তার কারণ এর দেখো কারা মানে লাইট উপস্থিত কারা অ্যাক্টিভ হবে, যারা হচ্ছে তোমার 4টে ডিফারেন্ট গ্রুপ থাকবে, কিন্তু কাইরাল কার্বন বলে, এখানে কিন্তু কাইরাল কার্বন, এটা হচ্ছে অ্যাকাইরাল অ্যান্ড স্টিরিও আইসোমারিক্যালি ইনঅ্যাক্টিভ। আর কি হচ্ছে স্টিরিওমারিক্যালি ইনঅ্যাক্টিভ হলো, আর হচ্ছে সবচেয়ে সিম্পল অ্যামাইনো অ্যাসিড। পরীক্ষা এই 3টে পয়েন্ট থেকে কোয়েশ্চেন হয়, সবচেয়ে সিম্পল অ্যামাইনো অ্যাসিড কোনটা, অ্যাকাইরাল অ্যামাইনো অ্যাসিড কোনটা, এবং স্টিরিও আইসোমারিক্যালি ইনঅ্যাক্টিভ অ্যামাইনো অ্যাসিড কোনটা, সেটা গ্লাইসিন। তাহলে যদি ফাংশনাল গ্রুপে যদি হাইড্রোজেন থাকে তবে গ্লাইসিন হয়ে গেল, এই যে অ্যামাইনো অ্যাসিড গ্লাইসিন। এই মিথাইল গ্রুপ যদি থাকে, মিথাইল গ্রুপ, তাহলে মিথাইল গ্রুপ থাকলে আমরা সেটা কি বলছি, সেটাকে বলছি আমরা সেরিন।
যেমন সেরিনের ক্ষেত্রে কি হচ্ছে একটা মিথাইল গ্রুপ থাকে, গ্লাইসিন সেরিনের ক্ষেত্রে কি হলো কার্বনের সঙ্গে হাইড্রোজেন NH3 প্লাস এবং COO মাইনাস একটা H এবং যদি তোমার এখানে একটা CH3 থাকে তাহলে এটা হয়ে গেল সেরিন। ক্লিয়ার? এবার হচ্ছে মিথাইল গ্রুপ যদি অ্যাড থাকে, যদি মিথাইল গ্রুপ থাকে তাহলে সেখানে কি হচ্ছে এখানে হাইড্রোজেন হলো, মিথাইল গ্রুপ থাকলে অ্যালানিন, মিথাইল গ্রুপ থাকলে এটা দিস ইজ মিথাইল গ্রুপ, দিস ইজ অ্যালানিন। এবং যদি তোমার হাইড্রোক্সি মিথাইল গ্রুপ থাকে, মিথাইলের সঙ্গে CH2OH যুক্ত থাকে, হাইড্রোক্সি মিথাইল থাকে, তাহলে সেটা হচ্ছে কি সেরিন। 3 of 20 are shown in figure. বলছে কি দ্য কেমিক্যাল অফ ফিজিক্যাল, এখানে 3 আর ফাংশনাল গ্রুপ, হাইড্রোজেন গ্রুপ, দিস ইজ গ্লাইসিন, this is normal amino acid. The chemical and physical properties of amino acid are essentially the amine, carboxyl and R functional groups. Based on the number of amino acid and carboxyl groups are they acidic. যদি তোমার এই R functional গ্রুপে কি থাকে, এক্সট্রা তোমার অ্যামাইনো গ্রুপ থাকে তবে সেটা হয়ে গেল কি বেসিক। যদি আর যদি তোমার এক্সট্রা কি থাকে কার্বক্সিল গ্রুপ থাকে তাহলে সেটা হয়ে গেল অ্যাসিডিক। আর যদি ফাংশনাল গ্রুপ থাকে, বেনজিন রিং থাকে, বেনজিন রিং থাকলে সেটা হয়ে গেল অ্যারোমেটিক। হলো, তারা বলছে কি বেসিক এখানে বলছে বেসিক অ্যান্ড অ্যাসিডিক, যেমন গ্লুটামিক অ্যাসিড, এই দেখো গ্লুটামিক অ্যাসিড এখানে কি হচ্ছে দেখো, দিস ইজ আলফা কার্বন, দিস ইজ আলফা কার্বন, অ্যামাইনো গ্রুপ, অ্যাসিড গ্রুপ, হাইড্রোজেন অ্যান্ড দিস ইজ দ্য ফাংশনাল গ্রুপ, হোয়ার যেখানে তোমার একটা কি রয়েছে দেয়ার অ্যাসিডিক, গ্লুটামিক অ্যাসিডিক মানে একটা এক্সট্রা কার্বক্সিল গ্রুপ এখানে রয়েছে, এক্সট্রা কার্বক্সিল গ্রুপ থাকার জন্য এটা হচ্ছে তোমার অ্যাসিডিক, এক্সট্রা কার্বক্সিল। তাহলে এখানে কি হচ্ছে একটা অ্যামাইনো গ্রুপ, একটা ফাংশনাল গ্রুপ, এরা পরস্পরকে নিউট্রালাইজ করছে, মানে এটা নিউট্রালাইজ করছে, এবং এখানে তোমার কি এক্সট্রা ফাংশনাল গ্রুপ অ্যাসিডিক থাকার জন্য এটা হচ্ছে অ্যাসিড। তারপর দেখো বলছে কি অ্যাসিডিক এবং বেসিক লাইসিনের ক্ষেত্রে কি যাচ্ছে এখানে, লাইসিনের ক্ষেত্রে দেখো এটা হচ্ছে +1, এটা হচ্ছে -1, তো +1 প্লাস -1 এটা পরস্পর নিউট্রালাইজ করে দিল, এক্সট্রা প্লাস গ্রুপ হয়ে গেল, এবং প্লাস গ্রুপ থাকার জন্য এটা হচ্ছে বেসিক, অর্থাৎ ক্ষারীয় প্রকৃতির হয়ে থাকে। আবার হচ্ছে কি নিউট্রাল, যেমন ভ্যালিনের ক্ষেত্রে হচ্ছে কি এটা আমরা নিউট্রাল, কারণ ভ্যালিনের ক্ষেত্রে কি রয়েছে মিথাইল গ্রুপ রয়েছে, ভ্যালিনের ক্ষেত্রে মিথাইল গ্রুপ থাকে, এখানে জাস্ট একটা CH3 থাকার জন্য এটা ভ্যালিন হচ্ছে কি neutral valine amino acid. Similarly, there are aromatic common acid, tyrosine, tryptophan, phenyl. এখানে aromatic মানে যারা লাইটকে অ্যাবজর্ব করে, যেমন ফিনাইল, অ্যালানিন, টাইরোসিন এবং ট্রিপ্টোফ্যান। ফিনাইল একটা বেনজিন রিং রয়েছে, এখানে বেনজিন রয়েছে, একটা হাইড্রোক্সিল গ্রুপ যুক্ত রয়েছে টাইরোসিন, এখানে একটা হোমোসাইক্লিক হেটারোসাইক্লিক বেনজিন রয়েছে, তাই ট্রিপ্টোফ্যান। A particular property of amino acid is ionizable nature. এটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের প্রপার্টি কি নরমাল আয়নাইজ, কারণ একটা অ্যামাইনো গ্রুপ থাকছে কার্বক্সিল, এটা আয়নাইজেবল হওয়ার জন্য। হেন্স ইন সলিউশন ডিফারেন্ট পিএইচএস দ্য স্ট্রাকচার চেঞ্জেস, তো ডিফারেন্ট পিএইচে স্ট্রাকচার অফ অ্যামাইনো অ্যাসিডগুলো চেঞ্জ হয়। দেখুন এখানে একটা +1 গ্রুপ রয়েছে, কিন্তু এখানে তাহলে +1 গ্রুপ রয়েছে, আমার একটা অ্যামাইনো গ্রুপ বেশি রয়েছে, মানে এটা অ্যাসিডিক বেসিক কন্ডিশনে, ক্ষারীয় কন্ডিশন আছে। এবার কি করা হলো, যদি একটা সলিউশনের মধ্যে একটা যদি একটা মানে একটা অ্যাসিডিক সলিউশনে দেওয়া হয়, তাহলে কি হবে, অ্যাসিডিক সলিউশন দেওয়ার ফলে এখানে H+টা রিমুভ হওয়ার ফলে এখানে +1 -1 হয়ে গেল, অর্থাৎ এখানে কি হচ্ছে এটা হচ্ছে নিউট্রাল, কোনো চার্জ এক্সট্রা থাকলো না, আর এটাকে বলা হয় আইসো ইলেকট্রিক পয়েন্ট। তারপর এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে আবার কি হচ্ছে -1 এর পরিমাণটা বেড়ে গেল, অর্থাৎ এটা হয়ে গেল তোমার অ্যাসিডিক।
বুঝতে এখান থেকে একটা হাইড্রোজেন গ্রুপ ছেড়ে দেওয়ার পরে কি হচ্ছে, ছেড়ে দেওয়ার পরে এখানে একটা হাইড্রোজেন গ্রুপ ছেড়ে দিল আর এখানে একটা হাইড্রোক্সিল গ্রুপ যুক্ত হয়ে গেল, তারপরে এটা H12 প্লাস নিউট্রাল হয়ে গেল, এরকম অ্যাসিডিক গ্রুপ তাহলে -1 গ্রুপ বেশি থাকার জন্য এটা হয়ে গেল কি অ্যাসিডিক ইন নেচার। এরপর হচ্ছে কি দেখো লিপিডস। তো লিপিডস আর জেনারেলি ওয়াটার ইনসলিবল। আমরা যেমন একটা তেল যদি জলের মধ্যে তেলটা কি হবে, জলে মিক্স হবে না, বলে এরা হচ্ছে কি ওয়াটার ইনসলিবল, আর বলা হচ্ছে হাইড্রোফোবিক, জল বিকর্ষী। দে কুড বি সিম্পল ফ্যাটি অ্যাসিড, তারা একটা সিম্পল ফ্যাটি অ্যাসিড হতে পারে। এ ফ্যাটি অ্যাসিড হ্যাজ এ কার্বক্সিল গ্রুপ অ্যাটাচ টু অ্যান আর গ্রুপ। আর গ্রুপ এটা এই পুরোটা হচ্ছে তোমার ফাংশনাল গ্রুপ বা আর গ্রুপ বলা হচ্ছে, এটা আর গ্রুপ। আর এইটুকু জায়গা হচ্ছে কি কার্বক্সিল গ্রুপ, এটা হচ্ছে কার্বক্সিল। এইটুকু গ্রুপকে বলা হয় তোমার হাইড্রোফিলিক, জল আকর্ষী। আর বাকি হচ্ছে অংশটা হচ্ছে হাইড্রোফোবিক, জল বিকর্ষী। হাইড্রোফোবিক, জল বিকর্ষী হলো। দ্য আর গ্রুপ কুড বি মিথাইল or ethyl or higher number of CH2 groups থাকবে 1 to 19 কার্বন। তাহলে এখানে কি কার্বনের সংখ্যাটা 1 থেকে 19 পর্যন্ত হতে পারে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তাহলে এখানে 16টা কার্বন রয়েছে, সেটা পামিউটিক অ্যাসিডকে রিপ্রেজেন্ট করছে। ফর এক্সাম্পল পামিউটিক অ্যাসিড আছে 16 কার্বন ইনক্লুডিং কার্বক্সিল কার্বন। তাহলে কার্বক্সিল কার্বনটা আলাদাভাবে আছে, কার্বক্সিল কার্বন বাদ দিয়ে 16টা কার্বন রয়েছে পামিউটিক অ্যাসিডের ক্ষেত্রে। অ্যারাকিডোনিক অ্যাসিড হ্যাজ 20 কার্বন অ্যাটমস ইনক্লুডিং দ্য কার্বক্সিল আয়ন। তাহলে এর ক্ষেত্রে দেখো, এর ক্ষেত্রে একটা কার্বক্সিল আয়ন রয়েছে, কার্বক্সিল আয়ন বাদ দিয়েও কিন্তু 20খানা কার্বন এখানে রয়েছে। তারপর যখন বলছে কি fatty acid could be saturated without double bond, unsaturated more C double bond C bond present। তাহলে ফ্যাটি অ্যাসিডকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে স্যাচুরেটেড, যেটা রুম টেম্পারেচার তোমার লিকুইড থাকে, স্যাচুরেটেড রুম টেম্পারেচারে লিকুইড থাকছে, একটা আনস্যাচুরেটেড মানে রুম টেম্পারেচারে লিকুইড থাকে না, এটা লিকুইড কন্ডিশনে থাকছে। লিকুইড অ্যাট রুম টেম্পারেচার লিকুইড থাকছে, এটা সলিড থাকছে। এর ক্ষেত্রে লিকুইড কি, যেমন হচ্ছে মাস্টার্ড অয়েল, এটা হচ্ছে স্যাচুরেটেড, সরি উল্টো হয়ে গেছে, এটা হচ্ছে তোমার সলিড অবস্থায় থাকছে, যেমন হচ্ছে ঘি, বাটার, এগুলো। আনস্যাচুরেটেড মানে এটা লিকুইড অবস্থায় থাকছে রুম টেম্পারেচারে। তো এই আনস্যাচুরেটেডকে আবার দুভাগে ভাগ করা, একটা হচ্ছে পুফা, একটা মুফা। মুফা হচ্ছে কি মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, যেমন হচ্ছে কি মুফা থেকে একটি মাত্র ডবল বন্ড থাকবে, কিন্তু পুফাতে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের ক্ষেত্রে তোমার একটার বেশি ডবল বন্ড থাকবে। তাহলে দেখো এখানে যেমন এক্সাম্পল দেখো স্টিয়ারিক অ্যাসিড, এক্ষেত্রে কোনো ডবল বন্ড থাকে না বলে এদের স্ট্রাকচারটা সমান হয় এবং এরা রুম টেম্পারেচারে সলিড কন্ডিশনে থাকে। কিন্তু যেগুলো তোমার হচ্ছে আনস্যাচুরেটেড রুম টেম্পারেচার আর লিকুইড অবস্থায়, যেমন মাস্টার্ড অয়েল, ওদেরকে দুরকম পাওয়া যায়। একটা যে জায়গাটায় তোমার ডবল বন্ড থাকবে সেই জায়গাটা কী হবে, কিঙ্ক হবে। কিঙ্ক বলতে হচ্ছে কি ওই জায়গাটা তোমার বাঁকা অবস্থায় থাকবে। এবং এর ক্ষেত্রে কি হয়, দুটো হাইড্রোজেন যদি একই দিকে অবস্থান করে তখন সিস ফর্ম বলা হয়, দুটো হাইড্রোজেন যদি অপোজিট দিকে অবস্থান করে তখন তাকে ট্রান্সফর্ম বলা হয় থাকে। অ্যানাদার সিম্পল লিপিড গ্লিসারল হুইচ ইজ ট্রাইহাইড্রক্সিপ্রোপেন। তাহলে এটা হচ্ছে গ্লিসারল। গ্লিসার কি 1 2 3 তিনটে মিথেন, ইথেন, প্রোপেন, তিনটে কার্বন থাকার জন্য এটা হচ্ছে কি প্রোপেন। মেনি লিপিডস হ্যাভ বোথ গ্লিসারল অ্যান্ড ফ্যাটি অ্যাসিড। তাহলে অনেক লিপিড রয়েছে, এটা হচ্ছে একটা লিপিড যেখানে গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিড, যেমন ট্যাগ ট্রাই অ্যাসাইল গ্লিসারল। ট্রাইঅ্যাসাইল গ্লিসারল এখানে দেখো কি তিনটে ফ্যাটি অ্যাসিড তোমার গ্লিসারলের সঙ্গে যুক্ত রয়েছে। দেখো এখানে কনডেনসেশন রিয়াকশন এখানে হয়, ডিহাইড্রেশন রিয়াকশন, যেখানে H2SO একটা জল বেরিয়ে যায়, জল বেরোর পর এই কার্বক্সিল ফ্যাটি অ্যাসিডের কার্বক্সিল আয়ন এবং তোমার
গ্লিসারলের অক্সিজেনের মধ্যে কি হয়, একটা এস্টার বন্ড তৈরি হয়, একে এস্টেরিফিকেশন রিয়াকশন বলা হয়ে থাকে। হেয়ার দ্য ফ্যাটি অ্যাসিড আর ফাউন্ড এস্টেরিফাইড উইথ এস্টেরিফাইড মানে এস্টার বন্ড ফর্মেশন করে, এরা কি করে পরস্পরের দিস ইজ কল্ড এস্টারি বন্ড, এস্টার বন্ড বন্ড তৈরি করে পরস্পরের সঙ্গে যুক্ত থাকে। দে ক্যান বি দেন মনোগ্লিসাইড, যদি একটাই মাত্র ফ্যাটি অ্যাসিড যুক্ত থাকে তখন তাকে মনোগ্লিসাইড বলা হয়, যদি দুটো যুক্ত থাকে তখন ডাইগ্লিসাইড বলা হয়। এর সঙ্গে গ্লিসারলের সঙ্গে তিনটে ফ্যাটি অ্যাসিড যুক্ত থাকে তখন ট্রাইগ্যাসাইল গ্লিসারল বা ট্যাগ বলা হয়ে থাকে, এটি মনো, ডাই অ্যান্ড ট্রাই। দিস আর অলসো কল্ড ফ্যাটস, এগুলোকে ফ্যাট বা ওয়েল বা তেল বলা হয়, বেসড অন মেল্টিং পয়েন্ট, মেল্টিং পয়েন্টের উপর ভিত্তি করে এদেরকে তেল বলা হয় বা চর্বি বলা হয়। ওয়েল হ্যাভ লোয়ার মেল্টিং পয়েন্ট, ওয়েল মানে কি যার যে তেল সেগুলো কি ওগুলো হালকা তাপ দিলে গলে যায়, ওই জন্য মেল্টিং পয়েন্টটা কম, অর্থাৎ যে নির্দিষ্ট তাপমাত্রায় বা যে সবচেয়ে কম তাপমাত্রায় তোমার বা যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো একটা জিনিস গলতে শুরু করে তাকে বলা হয় মেল্টিং টেম্পারেচার। তো মেল্টিং টেম্পারেচার কী হচ্ছে, তেলের ক্ষেত্রে অনেক কম কিন্তু তোমার ফ্যাটের ক্ষেত্রে অনেক বেশি। ক্যান ইউ আইডেন্টিফাই ফ্যাট ফ্রম দ্য মার্কেট, তুমি কি শনাক্ত করতে পারো যে তুমি ফ্যাট নিয়ে আসছো মার্কেট থেকে? সাম লিপিডস হ্যাভ ফসফরাস, কিছু লিপিডের ক্ষেত্রে ফসফরাস থাকে, তাকে ফসফোরাইলেটেড অর্গানিক কম্পাউন্ড বা ইন দেম, দিজ আর ফসফোলিপিড। তাহলে যদি আমাদের এই যে গ্লিসারলের সঙ্গে যদি একটা ফসফেট গ্রুপ মানে ফ্যাটি অ্যাসিড যুক্ত না হয়, যদি এখানে একটা ফসফেট গ্রুপ যুক্ত হয় তখন তাকে ফসফোলিপিড বলি। ফসফোলিপিড কার উপাদান? কোষ পর্দার উপাদান, দেয়ার ফাউন্ড ইন সেল মেমব্রেন। লেসিথিন ইজ অন এক্সাম্পল, লেসিথিন অলসো ডিফারেন্ট এক্সাম্পল। সাম টিস্যু স্পেশালি নিউরাল টিস্যু হ্যাভ লিপিড দ্যাট ইজ কল্ড স্ফিঙ্গোমাইলিন। নিউরাল টিস্যুর বাইরের দিকে যে একটা আবরণ থাকে লিপিডের তাকে বলা হয় স্ফিঙ্গোমাইলিন। ওকে, টিস্যু লিপিড উইথ মোর কমপ্লেক্স স্ট্রাকচার, আশা করি বুঝতে পেরেছো এটা। তারপর বলছে দেখো, বলছে লিভিং অর্গানিজম হ্যাভ এ নাম্বার অফ যে সমস্ত লিভিং অর্গানিজম রয়েছে তাদের নাম্বার অফ কার্বন কম্পাউন্ডস ইন হুইচ হেটেরোসাইক্লিক রিং ক্যান বি ফাউন্ড। হেটেরোসাইক্লিক মানে হচ্ছে বেনজিন হচ্ছে হোমোসাইক্লিক, দিস ইজ হোমোসাইক্লিক রিং, বাট যখন এরকম দুটো আলাদা রিং থাকবে তখন সেটাকে বলা হচ্ছে হেটেরোসাইক্লিক রিং। সাম অফ দিজ আর নাইট্রোজেন বেসেস, যেমন এখানে দেখো অ্যাডেনাইন একটা হেটেরোসাইক্লিক কম্পাউন্ড, আবার তোমার দেখো এখানে বলছে অ্যাডনোসিন, আবার অ্যাডনাইলিক অ্যাসিড, ইউরিডিন, ইউরাসিল, এগুলো নাইট্রোজেন বেসকে উল্লেখ করেছেন। এই যে ফসফোলিপিড, যেখানে এটা এই তিনটে হচ্ছে কি প্রোপেন অর্থাৎ গ্লিসারল, অক্সিজেন দ্বারা এখানে এটাকে বলা এস্টার বন্ড, এস্টার বন্ডের মাধ্যমে তোমার কার সঙ্গে যুক্ত রয়েছে, এটা ফ্যাটি অ্যাসিডের সঙ্গে যুক্ত হয়েছে, এবং এর একটাতে কি রয়েছে দেখো ফসফেট রয়েছে, প্লাস এখানে তিনটা অ্যামাইনো তিনটা মিথাইল গ্রুপ যুক্ত রয়েছে, এটাকে বলা হয় লেসিথিন। তারপর 2 নম্বর পয়েন্ট হচ্ছে দেখো, তারপর এখানে ফসফোলিপিড আমরা লেসিথিন পড়লাম, গ্লিসারল পড়লাম, এই যে গ্লিসারল 1 2 3 তিনটে কার্বন হাইড্রোক্সাইড যুক্ত রয়েছে ওর সঙ্গে। ট্রাইগ্লিসারাইড পড়লাম, যেখানে একটা দুটো এবং তিনটে ফ্যাটি অ্যাসিড গ্লিসারলের সঙ্গে যুক্ত রয়েছে। একটা ফ্যাটি অ্যাসিড পড়লাম যেখানে লং হাইড্রোকার্বন চেন এবং ওর একটা দেখে কার্বক্সিল গ্রুপ থাকবে। এছাড়া কি গ্লাইসিন পড়েছে, গ্লাইসিন এমন অ্যাসিডের ক্ষেত্রে যদি শুধুমাত্র ফাংশনাল গ্রুপ আরের জায়গায়, এটা হচ্ছে আরের পজিশন, ফাংশনাল গ্রুপে যদি হাইড্রোজেন থাকে তখন হচ্ছে গ্লাইসিন, যদি মিথেন থাকে তাহলে হচ্ছে কি অ্যালানিন, আর যদি মিথাইল হাইড্রোক্সাইড থাকে তবে সেটা হয়ে গেল সেরিন। তারা বলছে এখানে ইফ এ ফসফেট গ্রুপ ইজ অলসো ফাউন্ড এস্টেরিফাইড টু দ্য সুগার দে আর কল্ড নিউক্লিওটাইড। তো নিউক্লিওটাইড কাকে বলা হয় এবং নিউক্লিওসাইড কাকে বলে? নিউক্লিওটাইড মানে হচ্ছে যখন রাইবোজ সুগারের সঙ্গে, অর্থাৎ যদি আমরা এটা একটা রাইবোজ সুগারকে ড্র করি ডিএনএর ক্ষেত্রে, তাহলে দেখতে পাবো এখানে রয়েছে হাইড্রোজেন গ্রুপ, এখানে হাইড্রোক্সিল গ্রুপ, এখানে তোমার হচ্ছে কি এখানে হচ্ছে কি নাইট্রোজেন বেস যুক্ত হবে 1 নম্বর কার্বনে, 1 2 3 4 CH2O ফসফেট। তার মনে রাখবে যখন ফসফেট ছাড়া বাকি অংশ থাকবে তখন সেটা বলা হয় নিউক্লিওসাইড।
নিউক্লিওসাইড। কিন্তু যখন তোমার ফসফেট গ্রুপ কার সঙ্গে, রাইবোজ সুগার, নাইট্রোজেন বেস ফসফেট সুগার, তখন পুরোটাকে বলছি আমরা নিউক্লিওটাইড। এই নিউক্লিওটাইড পরস্পরের সঙ্গে ফসফোরাইসের বন্ধে যুক্ত হয়ে ডিএনএ আরএনএ তৈরি করে। অ্যাডনোসিন, গুয়ানোসিন, থাইমিডিন, ইউরিডিন, সাইটিন আর নিউক্লিওসাইড। অ্যাডেনালিক অ্যাসিড, থাইমিডিক অ্যাসিড, গুয়ানোলিক অ্যাসিড, ইউরিডিনিক অ্যাসিড, সাইটিডিলিক আর নিউক্লিওটাইড। তাহলে এটা হচ্ছে নিউক্লিওসাইড যখন নাইট্রোজেন বেস এবং ডিঅক্সি রাইবোজ সুগার থাকছে, আর যখন নাইট্রোজেন বেস, রাইবোজ সুগার এবং ফসফেট পরস্পরের সঙ্গে যুক্ত থাকে তখন সেটাকে আমরা বলছি নিউক্লিওটাইড। নিউক্লিক অ্যাসিড লাইক ডিএনএ, তাহলে ডিএনএ দেখো এটা হচ্ছে কি নাইট্রোজেন বেস, এটা রাইবোজ সুগার এবং 5 নম্বর কার্বন ফসফেট যুক্ত রয়েছে, এবং এর যে 3 নম্বর কার্বন, সে 3 নম্বর কার্বনের যে হাইড্রোক্সিল গ্রুপ ছিল তার সঙ্গে একটা ফসফেট বন্ড ফর্মেশন করেছে, ওরা অন্য একটা নিউক্লিওটাইডকে যুক্ত করেছে। তো দুটো পাশাপাশি নিউক্লিওটাইড কার সঙ্গে যুক্ত হচ্ছে, ফসফোরাইস্টার বন্ড দ্বারা যুক্ত হচ্ছে, এবং এই ফসফোরাইস্টার বন্ড কোথা থেকে আসছে, লাইগেজ বলে এনজাইম এটিপি খরচ করার মধ্যে তৈরি করছেন। তাহলে এইভাবে তোমার পরস্পর যুক্ত হওয়ার ফলে দেখো ডিএনএ ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ তৈরি হচ্ছে বা সিঙ্গেল স্ট্যান্ডার্ড RNA formation হয়েছে। The DNA and RNA function as same genetic material. This is the chemical formula of glucose. This is ribose. এবার হচ্ছে আমাদের প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি মেটাবোলাইটস। ধরুন না ভাত খেলাম, ভাতটা হচ্ছে প্রাইমারি মেটাবোলাইটস, এবং ভাত থেকে যে বাই প্রোডাক্ট তৈরি হলো তাকে বলা হচ্ছে সেকেন্ডারি মেটাবোলাইটস। এবার দেখো বলছে কি, দ্য মোস্ট এক্সাইটিং অ্যাসপেক্ট অফ কেমিস্ট্রি ডিলস উইথ আইসোলেটিং থাউজেন্ডস অফ কম্পাউন্ডস স্মল অ্যান্ড বিগ ফ্রম লিভিং অর্গানিজম, ডিটারমাইনিং দেয়ার স্ট্রাকচার অ্যান্ড ইফ পসিবল সিনথেসাইজিং দেম। তার মোস্ট এক্সাইটিং হচ্ছে অ্যাসপেক্ট, উদ্দেশ্যকে রসায়ন হচ্ছে বিভিন্ন ধরনের কেমিক্যাল সাবস্টেন্সগুলো, সে বড়ো হোক ছোট হোক, লিভিং অর্গানিজম থেকে আইডেন্টিফাই করা এবং তাদেরকে স্ট্রাকচার জানা। If one were to make a list of biomolecules, such a list would have thousands of organic compounds including amino acids, sugar, etc. যদি কেউ এই অর্গানিক কম্পাউন্ডগুলো লিস্ট তৈরি করে তাহলে দেখতে পাওয়া যাবে কি থাউজেন্ডস অফ কেমিক্যাল সাবস্টেন্স এখানে তৈরি হচ্ছে। For reason that are given in section 9, we can call these biomolecules. তাহলে আমাদের বায়োমলিকুলস দেখলাম আমরা কিসে, বায়োমলিকুলস দেখলাম আমরা একটা অ্যাসিড সলিউবল, একটা অ্যাসিড ইনসলিউবল। অ্যাসিড সলিউবল মধ্যে অ্যামিনো অ্যাসিড পেলাম, সুগার পেলাম, ফ্যাটি অ্যাসিড পেলাম, আর যদি ইনসলিউবল ক্ষেত্রে পাচ্ছি আমরা কি সে নিউক্লিওটাইড পেলাম, তারপর হচ্ছে কি প্রোটিন পেলাম, আর হচ্ছে লিপিড পেলাম। Biomolecules called metabolites. In animal tissue, one notices the presence of all such categories of compounds shown. These are called primary metabolites. যেগুলো আমাদের অ্যানিমাল টিস্যুর মধ্যে নর্মালি পাওয়া যায় সেটা হচ্ছে তোমার প্রাইমারি মেটাবোলাইটস। However, when one analyzes plants, fungal or microbial cells, one would see thousands of compounds there other than these called primary metabolites. প্রাইমারি মেটাবোলাইট ছাড়াও কি হচ্ছে, যেগুলো প্রাইমারি মেটাবোলাইট থেকে তৈরি হচ্ছে ওরকম 1000 কেমিক্যাল কম্পাউন্ড এখানে রয়েছে, যেমন অ্যালকালয়েড, অ্যালকালয়েড রয়েছে, ফ্ল্যাভোনয়েড রয়েছে, রাবার রয়েছে, এসেনশিয়াল অয়েল, অ্যান্টিবায়োটিক্স, কালার পিগমেন্ট, সেন্টস, গামস, স্পাইস এটসেট্রা, এগুলো সব সেকেন্ডারি মেটাবোলাইট। এখানে দেওয়া আছে পিগমেন্ট যেমন ক্যারোটিন পিগমেন্ট, অ্যান্থোসায়ানিন, অ্যালকালয়েড যেমন মরফিন, কোডেইন, টার্পিনয়েড যেমন হচ্ছে মোনোটার্পিন, ডাইটার্পিনস, এসেনশিয়াল অয়েল যেমন লেমন গ্রাস অয়েল, টক্সিন মানে অ্যাব্রিন, রিসিন, এবং লেকটিন হচ্ছে কি কনগ্রামভ্যালিন এ, তারপর হচ্ছে কি ড্রাগস, ভিনব্লাস্টিন, কার্কুমিন, পলিমেরিক অ্যাসিড, রাবার, গাম, সেলুলোজ, সাবস্টেন্স ইত্যাদি, এগুলো সব হচ্ছে তোমার সেকেন্ডারি মেটাবোলাইটস। এখানে দেখো ভাগ করি প্রাইমারি এবং সেকেন্ডারি। প্রাইমারি মেটাবোলাইটস মানে কি এসেনশিয়াল মেটাবোলাইট, অ্যামিনো অ্যাসিড, নিউক্লিওসাইড, ভিটামিন, এনজাইমস। মেটাবলিক এন্ড প্রোডাক্ট হচ্ছে এথানল, অর্গানিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড। তারপর হচ্ছে কি these are while primary metabolites have identifiable function and play a known roles in normal physiological process, we do not at the moment understanding the role of function of all the secondary metabolites in host organisms. যদি আমরা প্রাইমারি মেটাবোলাইটসের স্ট্রাকচার ও ফাংশন অনেক কিছু জানতে পেরেছি,
কিন্তু সেকেন্ডারি মেটাবোলাইটসের ক্ষেত্রে সেটা অনেকটাই বাকি রয়ে গেছে। হাউএভার মেনি অফ দেম, যদি তাদের মধ্যে অনেকে ইউজফুল টু হিউম্যান ওয়েলফেয়ার, যেমন রাবার, ড্রাগস, স্পাইস, সেন্টস অ্যান্ড পিগমেন্ট, এতে আমাদের সেকেন্ডারি মেটাবোলাইটসগুলো আমাদের পক্ষে খুব উপকারী। সাম সেকেন্ডারি মেটাবোলাইটস হ্যাভ ইকোলজিক্যাল ইম্পর্টেন্স। ইন দ্য লেটার চ্যাপ্টার and years you will learn more about this. So what is the difference between primary metabolites and secondary metabolites? They are involved in normal growth, development and reproduction. তাহলে প্রাইমারি মেটাবল হচ্ছে যেটা উদ্ভিদ বা প্রাণীর ক্ষেত্রে বা জীবের ক্ষেত্রে নর্মাল গ্রোথ এবং ডেভেলপমেন্ট রিপ্রোডাকশনে সাহায্য করছে। কিন্তু সেকেন্ডারি মেটাবল হচ্ছে কোনটা, যেখানে নর্মাল গ্রোথ, ডেভেলপমেন্ট, রিপ্রোডাকশন সাহায্য করছেন, ডাইরেক্টলি সাহায্য করেন, ইনডাইরেক্টলি করে ওরা। এক্সাম্পল অফ প্রাইমারি মেটাবল যেমন কার্বোহাইড্রেট, ফ্যাটস, প্রোটিনস। এক্সাম্পল হচ্ছে কি অ্যালকালয়েড, ট্যানিনস, রেজিন, গামস, ল্যাটেক্স। দে আর নট পয়জনাস, অর্থাৎ প্রাইমারি মেটাবলাইটগুলো হচ্ছে পয়জনাস না, সেকেন্ডারি মেটাবলাইট মেবি পয়জনাস। হলো, এই গেল। তাহলে এই পার্টটা এখান থেকে শেষ করলাম। এর পরের পার্টটা যেখানে প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট সম্পর্কে বায়ো ম্যাক্রোমলিকুল সম্পর্কে আলোচনা করব, সেটা খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আপলোড করে দেবো। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।